বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট বি লেকচার 11। এই অংশে আজকে আমি কেপি ও কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 3 আলোচনা করব। আসো এই গাণিতিক সমস্যাটি আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। বোর্ডে আমি লিখে রেখেছি কেপি ও কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 3। দেখো কি লিখেছি। 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে 1:3 অনুপাতে মিশ্রিত করে উত্তপ্ত করা হলে সাম্য মিশ্রণে 15% অ্যামোনিয়া থাকে। এই বিক্রিয়ার কেপি নির্ণয় করো। দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে একত্রে মিশ্রিত করে যখন বিক্রিয়া ঘটানো হয় তখন অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো মিশ্রণের মধ্যে তখন অ্যামোনিয়াও থাকবে, নাইট্রোজেনও থাকবে, হাইড্রোজেনও থাকবে, কারণ উভমুখী বিক্রিয়ায় সব উৎপাদ হয়ে যায় না। যখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় আসে, সাম্যাবস্থায় তখন উৎপাদও থাকে, বিক্রিয়কও থাকে। এখন এটা পার্সেন্টেজ করে বলেছে যে উৎপাদ অ্যামোনিয়াটা সাম্যাবস্থায় 15% আছে। ভালো কথা, 15% আছে। এইটা থেকেই আমরা এখন কেপি নির্ণয় করতে পারবো। কিভাবে পারবো সেটা আমরা এখন করতে করতেই সবাই জেনে যাব। চলো আমরা সেই কাজটি করি। তো প্রথমে আমি যে কথাটি করব, দেখো আমি লিখব সমাধান। দেখো মনে করি আলফা মোল মনে করি আলফা মোল নাইট্রোজেন, এবং আলফা মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 আলফা মোল অ্যামোনিয়া উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। দেখো আমি কি লিখেছি, মনে করি আলফা মোল নাইট্রোজেন এবং আলফা মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 আলফা মোল অ্যামোনিয়া উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। এখন তোমাদের মধ্যে হয়তো কেউ বলবে, স্যার আমি কি করে জানবো যে এটা আলফা মোল আর এটা 2 আলফা মোল, এটা 3 আলফা মোল? এটা দেখো এখন এই মনে করি আলফা মোল নাইট্রোজেন এবং 3 আলফা মোল, এখানে 3 দেব, 3 আলফা মোল হাইড্রোজেন। প্রশ্নটাকে কী করে এইভাবে দেখো, এই যে আমরা বিক্রিয়াটি লিখব নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন উভমুখী চিহ্ন 2NH3, এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটি। এই বিক্রিয়াটিতে দেখো আমি আগের লেকচারে আলোচনা করেছি, এখনও আবার বলছি, নাইট্রোজেন 1 অণু = হাইড্রোজেন 3 অণু = এরপরে অ্যামোনিয়া হচ্ছে 2 অণু, অর্থাৎ 1:3:2। মানে নাইট্রোজেন যদি তুমি নাও 1 অণু, হাইড্রোজেন নিতে হবে 3 অণু, তখন অ্যামোনিয়া পাবে 2 অণু। এরপরে যদি আমি অন্যভাবে বলি, তুমি যদি নাইট্রোজেন নাও আলফা মোল, তাহলে হাইড্রোজেন হবে 3 আলফা মোল, তখন অ্যামোনিয়া পাবে 2 আলফা মোল, 1:3:2। তুমি যদি 1 টন নাও নাইট্রোজেন, তখন হাইড্রোজেন নিতে হবে 3 টন, তখন অ্যামোনিয়া পাবে 2 টন, এরকম 1:3:2। তাহলে দেখো আমি কি লিখেছি, দেখো এই 1-এর জায়গায় আলফা ধরেছি। মনে করি আলফা মোল নাইট্রোজেন, তাহলে কি হবে, হাইড্রোজেনটা হতে হবে 3 আলফা। এই যে 3 আলফা মোল হাইড্রোজেন, দেখো এটা 3 আলফা মোল হাইড্রোজেন বিক্রিয়া করে, এরপর দেখো অ্যামোনিয়ার আগে যেহেতু 2 আছে, এজন্য 2 আলফা মোল অ্যামোনিয়া উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ। এরপরে দেখো আমি যে কাজটি করব, প্রাথমিক অবস্থায় এখানে লিখব প্রাথমিক অবস্থায়। দেখো প্রাথমিক অবস্থা,
দেখো এটাকে ধরবো 1 মোল, কেন ধরবো কারণ আছে, আর এটাকে ধরবো 3 মোল, কেন বলেছে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে 1:3 অনুপাতে, তাহলে আমি যদি এটাকে 1 মোল নেই তাহলে হাইড্রোজেনটাকে 3 মোল নিতে হবে। প্রাথমিক অবস্থায় আমি নাইট্রোজেনকে ধরছি 1 মোল, তখন হাইড্রোজেনকে ধরবো 3 মোল, ব্যাস। এবার উৎপাদ হবে 0 মোল, কারণ প্রাথমিক অবস্থায় উৎপাদ তৈরি হতে পারে না, সময়ের প্রয়োজন আছে তৈরি হওয়ার জন্য, সময় দিলাম তৈরি হলো। কত মোল তৈরি হবে? 2 আলফা মোল। আচ্ছা, এটা হবে সাম্যাবস্থায়। দেখো সাম্যাবস্থায় দেখো তো এই নাইট্রোজেন আলফা মোল বিক্রিয়া করে ফেলেছে, তাহলে থাকবে কত? 1 মাইনাস আলফা, এত মোল। এরপর দেখো যেহেতু বিক্রিয়ার পূর্বে হাইড্রোজেন ছিল 3 মোল, তো বিক্রিয়া করে ফেলছে 3 আলফা মোল, তাহলে থাকবে কত? 3 মাইনাস 3 আলফা, কারণ 3 থেকে 3 আলফা চলে যাবে। আর এটা উৎপন্ন হয়েছে কত? এটা মোল লিখে নিই, মোল, আর এটা লিখবো 2 আলফা মোল, 2 আলফা মোল। তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে 2 আলফা মোল। তাহলে আমরা এই কথা বলবো সাম্যাবস্থায় এখন নাইট্রোজেন আছে 1 মাইনাস আলফা মোল, হাইড্রোজেন আছে 3 মাইনাস 3 আলফা মোল, এবং অ্যামোনিয়া আছে 2 আলফা মোল। এবার আমি সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যাটা মানে টোটালটা বের করবো, অর্থাৎ যোগ করব। কেন বের করছি আমি এখনই বলবো। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইকুয়াল টু, দেখো এই যে সাম্যাবস্থাটা হচ্ছে এইটা, তাহলে 1 মাইনাস আলফা যোগ, এরপরে দেখো 3 মাইনাস 3 আলফা যোগ, এরপরে দেখো 2 আলফা। কি করে বের করলাম? সাম্যাবস্থায় নাইট্রোজেন আছে 1 মাইনাস আলফা, হাইড্রোজেন আছে 3 মাইনাস 3 আলফা, অ্যামোনিয়া আছে 2 আলফা। তাহলে সবগুলোকে যোগ করলে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। তাহলে দেখো এই 3 আর 1 মিলে হবে 4, মাইনাস 3 আলফা মাইনাস আলফা, তাহলে হবে 4 আলফা। 4 আলফা থেকে 2 আলফা চলে গেলে থাকবে আর মাইনাস 2 আলফা, তাহলে এটা হবে 4 মাইনাস 2 আলফা। তাহলে দেখো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা 4 মাইনাস 2 আলফা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যাটা পেয়ে গেলাম 4 মাইনাস 2 আলফা, ব্যাস। কেন বের করলাম? কারণ হচ্ছে দেখো কথা আছে কি, সাম্য মিশ্রণে অ্যামোনিয়া থাকে 15%, তাহলে সাম্যাবস্থায় এখন টোটাল মোল সংখ্যা কত? সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা হচ্ছে 4 মাইনাস 2 আলফা। তাইলে এখন অ্যামোনিয়া থাকবে কতটুকু? অ্যামোনিয়া থাকবে এই যে 4 মাইনাস 2 আলফার 15%, কারণ সাম্যাবস্থায় অ্যামোনিয়া থাকে 15%, তো সাম্যাবস্থায় টোটালটা আছে কত? টোটালটা আছে 4 মাইনাস 2 আলফা মোল, এই যে মোট মোল সংখ্যা, সেইখান থেকে 15% হবে অ্যামোনিয়া, ইজি ব্যাপার। তাহলে এইটার 15%, এত এর 15% হবে এই যে 2 আলফার সমান, কারণ সাম্যাবস্থায় অ্যামোনিয়া আছে কত? 2 আলফা। আবার অন্যভাবে বের করতে পারি যে অ্যামোনিয়ার পরিমাণ হবে 4 মাইনাস 2 আলফা এর 15%, তাহলে 2 আলফা ইকুয়াল টু সেটা হবে। আমরা এখন লিখব প্রশ্ন মতে, মুছে ফেলবো। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, মুছে ফেললাম। আমরা এখন লিখব এইভাবে প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে 2 আলফা ইকুয়াল টু 4 মাইনাস 2 আলফা, এখানে হবে ইন্টু 15%, বা দেখো মানে এটার 15%, তো এই জন্য দেখো 15% দিয়ে আমি গুণ করলাম, বা 2 আলফা ইকুয়াল টু দেখো 4 মাইনাস 2 আলফা। স্বাভাবিকভাবেই এটা হচ্ছে, এটাকে 100 দিয়ে ভাগ করব, মানে 0.15। কেন? 15% ইকুয়াল টু হচ্ছে 15/100 ইকুয়াল টু হচ্ছে 0.15। কী করে আসলে সেটা দেখিয়ে দিলাম। এবার আসো, বা 2 আলফা ইকুয়াল টু, আমরা যদি গুণ করি 4 ইন্টু 0.15
0.15 minus 2 into 0.15 into alpha। এইখান থেকে দেখো এটা 15 দুগুণে 30 মানে 3 আলফা, এখানে 30.3 আলফা আসবে। তো হিসাব নিকাশ করে আলফা ইকুয়াল টু যত আসবে সেটা আমি একবারে লিখে ফেলবো। আলফা ইকুয়াল টু যেটা আসবে আমি হিসাব করে রেখেছি। দেখো আলফা ইকুয়াল টু আসবে দেখো আলফা ইকুয়াল টু আসবে 0.26। এখান থেকে সমাধান করে নেবে তোমরা ক্যালকুলেটর দিয়ে, তখন আলফা ইকুয়াল টু আসবে 0.26। এটা 4×15 0.6, এখানে আসবে 0.6, এখানে আসবে 0.3। আমি আলফাটাকে এদিকে নিয়ে এসে আচ্ছা একটু ইয়ে করেই দিচ্ছি। দেখো বা 2 আলফা ইকুয়াল টু এটা হচ্ছে 0.6 পাবে, মাইনাস এটা পাবে 0.3 আলফা, বা এই জায়গায় হবে এটাই দিকে নিয়ে আসলে 2 আলফা প্লাস 0.3 ইকুয়াল টু 0.6, এখানে আলফা, তো 2.3 আলফা বা আলফা ইকুয়াল টু 0.26। এই যে আলফার মান পেয়ে গেলাম, এখান থেকে আলফার মান পেয়ে গেলাম। ব্যাস, এখন আলফার মান পেয়ে যাওয়ার পর এরপর আমাদেরকে আংশিক চাপ বের করতে হবে, আমরা সেটা করব। 0.6 আলফার মান 0.26 পেয়ে গেলাম, মুছে ফেললাম। এই এবার আমরা আংশিক চাপ বের করব, যেহেতু কেপি নির্ণয় করতে হবে। আমরা এখন লিখব সাম্যাবস্থায়, দেখো সাম্যাবস্থায় নাইট্রোজেনের আংশিক চাপ। দেখো সাম্যাবস্থায় এখানে লিখি আমরা নাইট্রোজেন এর আংশিক চাপ এখানে দেখো পি নাইট্রোজেন ইকুয়াল টু মোট চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। দেখো আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তো এটার মোট চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এই যে 1 অ্যাটমসফিয়ার চাপে ইন্টু মোল ভগ্নাংশ কীভাবে বের করবো? মোট মোল সংখ্যাটা হচ্ছে নিচে, এই যে 4 মাইনাস 2 আলফা, আর সাম্যাবস্থায় নাইট্রোজেন ছিল 1 মাইনাস আলফা। ব্যাস, এখন আমি বসিয়ে দেব 1, তো 1 এইটা লেখার দরকার নেই, আর 4 1 মাইনাস আলফা মানে 0.26, 4 মাইনাস 2 ইন্টু 0.26, এটা অ্যাটমসফিয়ার হবে। হিসাব নিকাশ করে তোমরা ক্যালকুলেটরে যেটা পাবে সেটা হচ্ছে 0.213 ইকুয়াল টু হচ্ছে 0.213 অ্যাটমসফিয়ার। বাস, দেখো আমরা একটা বের করে ফেললাম। একটা কোনটা বের করেছি? নাইট্রোজেনের বের করলাম। এবার দেখো সাম্যাবস্থায় হাইড্রোজেনের আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে? এই জায়গায় হবে পি হাইড্রোজেন, আংশিক চাপ এইভাবে প্রকাশ করা হয় তোমরা জানো। পি হাইড্রোজেন ইকুয়াল টু হবে 1 অ্যাটমসফিয়ার ইন্টু, বুঝতেই পারছো নিচে হবে 4 মাইনাস 2 আলফা, উপরে হবে 3 মাইনাস 3 আলফা। দেখো সাম্যাবস্থায় হাইড্রোজেন ছিল 3 মাইনাস 3 আলফা। এখন আমি যদি মানটা বসিয়ে দেই তাহলে 1 তো লেখার দরকার নেই, উপরে হবে, নিচে হবে 4 মাইনাস 2 ইন্টু 0.26, আলফার মান 0.26, উপরে হবে 3 মাইনাস 3 ইন্টু 0.26। এরপর ক্যালকুলেশন করলে যেটা পাবে, তোমরা ক্যালকুলেশন করলে পাবে হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে
0.638 0.638 অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ার 0.638 অ্যাটমসফিয়ার, 0.638 অ্যাটমসফিয়ার। তাহলে দেখো নাইট্রোজেন বের করে ফেললাম, হাইড্রোজেন বের করে ফেললাম, এবার মুছে ফেলবো। একইভাবে সাম্যাবস্থায় অ্যামোনিয়ার আংশিক চাপ বের করব। মুছে ফেললাম, আশা করি তোমরা লিখে নিয়েছো। এটা কত আসলে 0.638 অ্যাটমসফিয়ার। ওকে, মুছে ফেললাম। এবার আমরা লিখব সাম্যাবস্থায়, দেখো সাম্যাবস্থায় অ্যামোনিয়া এর আংশিক চাপ, সাম্যাবস্থায় অ্যামোনিয়া এর আংশিক চাপ, আংশিক চাপ এখানে হবে P অ্যামোনিয়া NH3 ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার 1 ATM, এখানে হবে 4 - 2 আলফা, উপরে হবে 2 আলফা। উপরে কেন 2 আলফা হবে? তার কারণ হচ্ছে সাম্যাবস্থায় অ্যামোনিয়া ছিল 2 আলফা, তাহলে তার মোট সংখ্যাটা হবে উপরে, আর মোট সংখ্যা হচ্ছে নিচে 4 - 2 আলফা। এরপর মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, তো এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার হচ্ছে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ হচ্ছে 2 আলফা বাই 4 - 2 আলফা। এটা ইকুয়াল টু হচ্ছে দেখো 4 - 2 ইন্টু 0.26, উপরে হচ্ছে 2 ইন্টু 0.26 এইচ ইকুয়াল টু, এটার মান আসে হিসাব নিকাশ করে যেটা আসে সেটা হচ্ছে 0.149 অ্যাটমসফিয়ার। ব্যাস, আমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। সাম্যাবস্থায় আমরা নাইট্রোজেনের আংশিক চাপ বের করেছি, সাম্যাবস্থায় হাইড্রোজেনের বের করেছি, সাম্যাবস্থায় অ্যামোনিয়ার আংশিক চাপ বের করেছি, তিনটাই বের হয়ে গেছে। এখন লিখব আমরা কেপি, সেই সূত্রটা লিখব কেপি ইকুয়াল টু, মুছে ফেললাম। এখন দেখো, এখন কেপি ইকুয়াল টু, দেখো এখানে হবে পি অ্যামোনিয়া মানে অ্যামোনিয়ার আংশিক চাপ, তারপর হবে স্কয়ার, নিচে হবে পি নাইট্রোজেন ইন্টু পি হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেন তিনটা ছিল তাহলে কিউব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু এদিকে লিখে দেই, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, উভমুখী চিহ্ন 2NH3। তাহলে কেপি কীভাবে লিখব? উৎপাদের আংশিক চাপ স্কয়ার, ওই যে 2 ছিল তো অ্যামোনিয়ার আংশিক চাপ উপরে স্কয়ার, নিচে হবে নাইট্রোজেনের আংশিক চাপ পি নাইট্রোজেন, এরপরে হবে হাইড্রোজেনের আংশিক চাপ, এরপরে কিউব। মানগুলো বসিয়ে দেব, মানগুলো বসিয়ে দিচ্ছি। মানগুলো বসিয়ে দেখো নাইট্রোজেন সেটার ছিল উপরে অ্যামোনিয়া, প্রথমে অ্যামোনিয়া পেয়েছিলাম, অ্যামোনিয়া পেয়েছি 0.149 স্কয়ার। এরপর দেখো নাইট্রোজেনের কত পেয়েছি 0.213 ইন্টু, এরপরে দেখো হাইড্রোজেন পেয়েছিলাম ব্র্যাকেট দিয়ে, কারণ যেহেতু এটা পাওয়ার আছে 0.638, উপরে হবে কিউব। ব্যাস, তাহলে 0.149 স্কয়ার, এরপরে নিচে হচ্ছে 0.213, আর হাইড্রোজেন হচ্ছে 0.638 কিউব ইকুয়াল টু এটা আসবে হচ্ছে 0.401, এবং এটার একক হবে অ্যাটমসফিয়ার ইনভার্স 2। আমরা জানি কেপির একক এরকম, কেপির একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন, আর এখানে ডেল্টা এনের মান হচ্ছে উৎপাদের অনুসংখ্যা হচ্ছে 2 বিয়োগ বিক্রিয়ক অনুসংখ্যা 3 যোগ 1 4, তাহলে 2 বিয়োগ 4 মানে হচ্ছে -2, এই জন্য অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার -2। তাহলে কেপি ইকুয়াল টু পেয়ে গেলাম 0.401 অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার -2 কিংবা ইনভার্স 2। আলহামদুলিল্লাহ, তাহলে এই অ্যামোনিয়া উৎপাদনের
এই বিক্রিয়ার আমরা ক্যাপি নির্ণয় করলাম। যেই অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়ায় অ্যামোনিয়া সাম্যাবস্থায় ছিল 15%, সেই বিক্রিয়ার ক্যাপি ইকুয়াল টু হচ্ছে 0.401 অ্যাটমসফিয়ার ইনভার্স 2। আশা করি তোমরা লিখেছ এবং বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। আরও গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।